আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিউটেশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি। আমাদের এই কোর্সের মূল বিষয়টাই হচ্ছে যে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিস্ট্রি যেখানে ইউজ হচ্ছে আর হচ্ছে বায়োলজি যেখানে ইউজ হচ্ছে সেসব জায়গায় আমাদের কম্পিউটারের প্রোগ্রামগুলো কীভাবে আমরা ব্যবহার করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে যে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের কম্পিউটারের ইউজ কোথায় কোথায় হচ্ছে। তাই চলুন শুরু করি। সো প্রথমে এখানে আমরা যে জিনিসগুলো দেখব, ফার্স্ট অফ অল ইউজেস অফ কম্পিউটার ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি। দেন আমরা দেখবো হচ্ছে যে ডিএসসি হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। আমরা গত লেকচার ভিডিওতে আমরা বলেছিলাম যে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম কি। এটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা অনেকগুলো সিস্টেমকে সাবসিস্টেমকে একটা নির্দিষ্ট জায়গা থেকে বা একটা নির্দিষ্ট কম্পিউটার থেকে সেন্ট্রাল কম্পিউটার থেকে কন্ট্রোল করে থাকি। আমরা পরবর্তীতে সেটা আর একটু দেখবো। দেন আরেকটা জিনিস হচ্ছে ক্রোমাটোগ্রাফি। সো প্রথমত আমরা যদি আসি যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি। দেখেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কম্পিউটারের ইউজ অনেক আগে থেকে হয়ে আসছে, যেটা অলমোস্ট 1950 সাল থেকে। যে আমাদের একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কী হয়, যে অনেক ধরনের কেমিক্যালস নিয়ে কাজ করা হয়। সেখানে আমাদের কেমিক্যালসগুলোর মিক্সচার আছে, দেন হচ্ছে যে আমাদের কেমিক্যালের যে লাইনগুলো কন্ট্রোল করতে হয়, এছাড়া হচ্ছে সেখানে একটা সেপারেশনের বিষয় থাকে, আমাদের এনভায়রনমেন্ট সেট করতে হয়। সো অনেক কিছু কিন্তু এখানে অনেক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি। সো আলটিমেটলি এটা আমাকে যেটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের কনসেপচুয়াল ডিজাইন অফ দ্য প্রসেস, আমাদের প্রসেসের একটা কনসেপচুয়াল ডিজাইন সে মেক করে দিচ্ছে আমাকে, অ্যান্ড দ্য ডিটেল ডিজাইন আমাকে আলটিমেট প্রতিটা পার্টের আলাদা আলাদা ডিজাইন সে মেক করে দিচ্ছে। দেন অনলাইন কন্ট্রোল সে করতেছে, প্রতি লাইনের কন্ট্রোল সে করতেছে যে আমার কোন প্রসেসের পর কোন প্রসেস হচ্ছে। আমাদের একটা কেমিক্যালের সাথে অন্য কেমিক্যাল রিয়াকশন করলাম, সেটা করার জন্য আমার কী ধরনের এনভায়রনমেন্ট দরকার, কী ধরনের টেম্পারেচার দরকার, কী ধরনের প্রেশার দরকার, আলটিমেট সবগুলোকে সে কী করতেছে, কন্ট্রোল করতেছে। Then optimization and up to the decommissioning. Then computer aid are important for accessing, minimizing environment impact of the hazard. So এইসব জিনিসগুলোর মধ্যে আমরা আমাদের কম্পিউটার ব্যবহারটা করছি। এখন আমরা পরবর্তীতে যদি একটু দেখি, আমাদের পরবর্তীটা হচ্ছে এখানে যেসব জায়গায় মেনলি আমরা আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে যেসব জায়গায় আমরা এগুলো ব্যবহার করতেছি। সো প্রথমত আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে ডিএসসি বা ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। সো ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমাদের অনেকগুলো জায়গা আছে যেখানে যেখানে আমরা এই সিস্টেমটা ব্যবহার করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্টিলাইজারের ক্ষেত্রে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে, কেমিক্যাল প্ল্যান্টের ক্ষেত্রে, আরও এরকম আরও অনেক প্ল্যান্ট আছে। এখানে যেরকম দেওয়া আছে হচ্ছে কেমিক্যাল প্ল্যান্ট, পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, রিফাইনারি, পাল্প, পেপার মিল, বয়লার কন্ট্রোল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এনভায়রনমেন্ট কন্ট্রোল, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এরকম আরও অনেক জায়গায়, সুগার রিফাইনারি, এগ্রিকালচার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সো আলটিমেটলি এই সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের সেই ডিএসসির ব্যবহারটা আছে। সো ডিএসসি মেনলি হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট। এটা এমন না যে শুধুমাত্র আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবহার হচ্ছে, এটা আলটিমেটলি আমার প্রতিটা জায়গার মধ্যে, প্রতিটা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা চাইলে সেই সিস্টেমটা ব্যবহার করতে পারি। ইটস এ সিস্টেম যেটা আমাদের একটা নির্দিষ্ট সেন্ট্রাল কম্পিউটার থেকে আলটিমেটলি আমার সব সাব সিস্টেমকে কন্ট্রোল করতেছে। সো আমরা যদি একটু ডিএসসির মধ্যে আসি। সো আলটিমেটলি ডিএসসি হচ্ছে আমাদের একটা সিস্টেম, যে সিস্টেমের থ্রুতে আমরা আলটিমেটলি আমাদের প্রতিটা সাবসিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারবো, প্রতিটা সাবসিস্টেমের সাথে আমরা একটা সেন্ট্রাল কম্পিউটারের থ্রুতে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো। সো এক কথায় আমার যতগুলো সাবসিস্টেম থাকবে, প্রতিটা সাবসিস্টেমকে আমি আমার একটা সেন্ট্রাল কম্পিউটার থেকে সেটাকে কন্ট্রোল করব। সো ডিস্ট্রিবিউটেড কম্পিউটার আর কম্পিউটার সফটওয়্যার প্যাকেজ কমিউনিকেটিং উইথ কন্ট্রোল হার্ডওয়্যার অ্যান্ড প্রোভাইডিং আ সেন্ট্রালাইজড হিউম্যান মেশিন ইন্টারফেস অ্যান্ড কন্ট্রোল ইকুইপমেন্ট। সো একটা সেন্ট্রালাইজড হিউম্যান মেশিন ইন্টারফেসে রেডি করবে এবং সেখান থেকে you can control all the subsystems. So it is a central computer that autonomously coordinates the many subsystems located around the plants. So ওইরকমভাবে এটা ব্যবহার করা হয়। মানে জাস্ট লাইকে আপনার ধরেন যে এখানে একটা আমার কাছে কম্পিউটার আছে, এখন এখান থেকে ধরেন আপনার এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা সিস্টেম আছে, এগুলোর মধ্যে ধরে আরও কিছু সাবসিস্টেম আছে, আরও কিছু সাবসিস্টেম আছে। তো সবগুলো সাবসিস্টেম আলটিমেটলি কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। সো ওইরকমভাবে আর কি ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেমটা কাজ করে থাকে। সো এখন যদি আমরা একটু এই যে এখানে একটা সিনারিও দেওয়া আছে, এখান থেকে দেখলে আশা করি আমরা বুঝতে পারবো। সো দেখেন এখানে আমার এই একটা কম্পিউটার আছে। এখন এই কম্পিউটার থেকে দেখেন আমার এই কম্পোনেন্টসগুলো যে আছে, এখানে ধরলাম যে আমি একটা মোটর আছে, এখানে কিছু মেশিনস আছে, এখানে কিছু মেশিন আছে, এখানে কিছু মেশিন আছে। এই মেশিনগুলো আলটিমেটলি দেখেন আমার একটা সুইচ, কিছু সুইচের মধ্যে কিন্তু তারা কানেক্টেড। আর এই সুইচটাকে কন্ট্রোল করতেছে কি, কন্ট্রোল করতেছে এই কম্পিউটারটা। সো আলটিমেটলি আমি আমার কম্পিউটারের থেকে আমি আমার সুইচকে কন্ট্রোল করতেছি, আর এই সুইচের প্রেস করার পর এক একটা মেশিন কিন্তু অন হচ্ছে। সো আলটিমেটলি এগুলো ডিপেন্ড করতেছে কার ওপর, আমার এই কম্পিউটারটার ওপর। সেম জিনিস পরবর্তীটার ক্ষেত্রে দেখেন, এখানে একটা কম্পিউটার থেকে আমি একটা সুইচ সিস্টেম ক্রিয়েট করলাম, এখান থেকে এই মেশিনগুলোকে আমরা কানেক্ট করলাম। তার মানে এই মেশিনগুলো চালানোর জন্য আমি হয়তো বা সুইচে প্রেস করলাম, আর এই সুইচটাকে কন্ট্রোল করতেছি আমি কম্পিউটার থেকে। আমি যদি কম্পিউটারের সুইচের ফাংশন চেঞ্জ করে দিই, আমার আলটিমেটলি আমার মেশিনের ফাংশনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা বুঝতেছি যে আমার ফিল্ড লেভেলে, মাথায় রাখবেন যে আমার ফিল্ড লেভেলে
যেই কাজগুলো হবে বা যে সাবসিস্টেমগুলো থাকবে সেই জিনিসগুলোকে আমি কন্ট্রোল করব হচ্ছে একটা সেন্ট্রাল কম্পিউটার থেকে, একটা সেন্ট্রাল ইন্টারফেস থেকে। সো ওইটাই হচ্ছে আলটিমেটলি আমার ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। সো এই যেমন এখানে আরেকটা সিনারিও দেওয়া আছে যে দেখেন এখানে হচ্ছে আমার মেইন কম্পিউটারটা, মানে মেইন কম্পিউটারটা, আর এইটা হচ্ছে আমার ফিল্ড লেভেলটা। তো এই ফিল্ড লেভেলগুলো মাথায় রাখবেন যে ফিল্ড লেভেলগুলো কিন্তু ডাইরেক্টলি আমার যে সেন্ট্রাল কম্পিউটার থাকবে সেটার সাথে কানেক্ট থাকবে না, সেটা কিছু সাব ভিসরি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে, মানে কিছু সাব সিস্টেমের সাথে সেগুলো কানেক্টেড থাকবে, সেটা হয়তো বা আরও কিছু সিস্টেমের সাথে কানেক্টেড থাকবে, এবং আলটিমেটলি তারা হচ্ছে আমার সেই আমার সেন্ট্রাল কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। সো এই যে একটা চেইন, এই চেইনটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা করে থাকি। যে আমার ফিল্ড লেভেলে যে মেশিনগুলো আছে, ফর এক্সাম্পল এইটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এই 4টা মেশিন কানেক্ট থাকবে কার সাথে? একটা সুপারভাইজারি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে, যে সুপারভাইজারি কম্পিউটারের থ্রুতে আমি মেশিনগুলোকে কন্ট্রোল করতে পারবো। দেন আমার এরকম কিছু সুপারভাইজারি কম্পিউটার আবার কিছু কোঅর্ডিনেট কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। এই কোঅর্ডিনেট কম্পিউটার কী করবে? আমার সুপারভাইজারি কম্পিউটারকে কন্ট্রোল করবে। দেন এই কোঅর্ডিনেটিং কম্পিউটারটা আলটিমেটলি আমার যেই মেন কম্পিউটার আছে বা যেটা সেন্ট্রাল কম্পিউটার আছে সেখানে গিয়ে কানেক্টেড থাকবে। সো এই যে চেইনটা, যে একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড, একটার থেকে আরেকটাকে আমি কীভাবে কন্ট্রোল করতেছি, সেই জিনিসটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। সো আলটিমেটলি যদি আমরা চিন্তা করি, দেখেন আমার ফিল্ড কম্পিউটারগুলোকে চালু করার জন্য কিন্তু আমার এই সেন্ট্রাল থেকেই কিন্তু আমার কন্ট্রোলটা যাচ্ছে, এখান থেকে একটা একটা স্টেজ পার করে করে দিন কিন্তু আমার ফিল্ড লেভেলে আসতেছে। সো ওই জিনিসটাই মেনলি আমার এই ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। তো আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে 4টা লেভেল আছে, এই 4টা লেভেল একটু মাথায় রাখবেন। আমাদের একদম গ্রাউন্ড বা জিরো লেভেল আমরা বলি হচ্ছে ফিল্ড লেভেল, দেন লেভেল 1কে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল, দেন যেখান থেকে আমাদের দেখেন ফিল্ড লেভেলকে কিন্তু ডাইরেক্ট কন্ট্রোলের থ্রুতেই আমরা কিন্তু কন্ট্রোল করতেছি, যে ফিল্ডে আমার যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো কিন্তু আমার আলটিমেটলি সুপারভাইজারি বা এটার থ্রুতে কিন্তু কন্ট্রোল হচ্ছে। সো আমার আলটিমেট একটা ইন্ডাস্ট্রির মধ্যে আলটিমেট আউটপুট আসে কাদের থেকে? আমার সেই ফিল্ড লেভেলের মেশিনগুলো থেকে। সো ফিল্ড লেভেলের মেশিনগুলোকে যেটা কন্ট্রোল করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল। দেন ডাইরেক্ট কন্ট্রোল যেখান থেকে আসবে সেটা হচ্ছে প্ল্যান্ট সুপারভাইজারি, দেন প্ল্যান্ট সুপারভাইজারি আসবে হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল থেকে, দেন আলটিমেটলি আমার লাস্টেরটা হচ্ছে প্রোডাকশন স্কিডিউলিং। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি কি আমরা পড়ে আসছিলাম? ক্রোমাটোগ্রাফি হচ্ছে যে এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেম, যে সিস্টেমের থ্রুতে আমি আমার মিক্সচারের মধ্যে, কেমিক্যাল মিক্সচারের মধ্যে আমার যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে সেপারেট করব, আলাদা করব। সো আলটিমেটলি আমার একটা কেমিক্যাল মিক্সচারের মধ্যে, সেই মিক্সচারের মধ্যে কী কী কেমিক্যালসগুলো আছে সেই কেমিক্যালগুলোকে যদি আমি আলাদা আলাদাভাবে সেপারেট করতে যাই তাহলে আমরা ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে থাকি। সো nowadays computer aided system are being used for chromatography. এটার থ্রুতে আমাদের অনেক কিছু mixture of sampling causing them to separate using a computer analyze the time taken for the compound to be detected. এর মাধ্যমে আমরা আমাদের প্রতিটা পার্টকে আলাদা আলাদাভাবে ডিটেক্ট করতে পারি। এটার অনেক ধরনের কাজ আছে। দেন এখানে একটা সিনারিওতে আছে, তো আমরা যদি একটু সিনারিওটা দেখি, আলটিমেটলি যেটা হয় আমরা একটা টিউব নেই, যে টিউবের মধ্যে আমার আলটিমেট কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালের মধ্যে আমরা কিছু ইঙ্ক, স্পট ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করি, সেটা হচ্ছে একটা কিছু কম্পোনেন্ট। সো ওইটার মধ্যে দেন আমরা ওটার মধ্যে আমরা পানি মিক্সড করি, একটা গ্লাস জারের মধ্যে নিয়ে সেটাতে পানি মিক্সড করি, এবং পানির লেভেলটা যখন আস্তে আস্তে আমরা রাইজ করি তখন আমাদের এই যে ব্ল্যাক ইঙ্কটা আছে এই ব্ল্যাক ইঙ্কটা তার কালার চেঞ্জ করতে থাকে। যতগুলো কম্পোনেন্ট থাকবে ওই কম্পোনেন্টের ওই কালারে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। ধরলাম যে আমার বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, 3টা কম্পোনেন্ট আছে, 3টা কম্পোনেন্টের আলাদা আলাদা কালারে সে ডিভাইড হয়ে যাবে, সেখানে আমাকে শো করবে। সো ওইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে না আমার কম্পোনেন্ট কোনটা কোনটা আছে। সো ওইভাবে যে পানি দিলাম আমরা, এখানে যে পার্পল অ্যান্ড ব্লু অ্যান্ড হচ্ছে অরেঞ্জ, এই 3টা কালারে ডিভাইড হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে এখানে ডিফারেন্ট কালার স্পট অফ ডাইজ সেপারেটেড ফ্রম দ্য ব্ল্যাক ইঙ্ক, তখন আমরা বুঝতে পারছি এখানে 3টা কম্পোনেন্ট আছে। যেমন এখানে আরেকটা ক্রোমাটোগ্রাফের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে একটা মেশিনের মধ্যে আমার ওইরকম জিনিসগুলো দিয়ে ওইটাকে একটা প্রসেস করে দেন ওইখান থেকে আমাদের কালার বের করে কালারের থ্রুতে আমরা বুঝতে পারি যে কোন কোন কেমিক্যাল এখানে আছে। দেন আমরা যদি দেখি যে ইউজেস অফ ক্রোমাটোগ্রাফির অনেক ধরনের ইউজ আছে। সবার ফার্স্ট ইউজটা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে আমরা ওষুধ তৈরি করে থাকি। এখন সেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে একটা ওষুধ তৈরি করার পর সবার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমার সেই ওষুধের পিওরিটি চেক করা, যে ওষুধটা কি আসলে পিওর কিনা, আসলে সেটা কাজ করতে পারবে কিনা। সো ওইটার জন্য আমরা কী করি, ওষুধটাকে বানানোর পর সেই জিনিসটার কম্পোনেন্টসগুলোকে আলাদা আলাদাভাবে করা হয়। কারণ হয়তোবা আমার একটা ড্রাগ তৈরি করার জন্য আমার সেখানে অনেক ধরনের কম্পোনেন্ট দরকার, সেটাকে আলটিমেটলি মেক করার পর সেখানে আমার ক্রোমাটোগ্রাফি করার পর আলাদা আলাদা সেই কম্পোনেন্টগুলোকে আমি বের করে দেন বুঝতে পারি যে না আমার আলটিমেট যেগুলো দরকার সব কম্পোনেন্টস আমার সেই ওষুধটার মধ্যে আছে কি না। যদি থাকে এবং সেই রেশিও অনুযায়ী থাকে দ্যাট মিন্স আমার সেই ড্রাগটা কাজ করবে। সো ওইভাবে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারছি। দেন আমরা সেকেন্ড কী ছিল, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি।
ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির মধ্যে দেখা যায় যে অনেক ধরনের কেমিক্যালস বা অনেক ধরনের কম্পোনেন্ট নিয়ে কিন্তু কাজ করা হয়, যে আমাদের যে বাইরে আমরা জুস খাই বা আমাদের চিপস, সেই চিপসের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। এখন সেই জিনিসটা কি আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, সেই জিনিসটা চেক করার জন্য আমরা ক্রোমাটোগ্রাফি করে থাকি। ক্রোমাটোগ্রাফির থ্রুতে আমরা সেই জিনিসটাকে আলাদা আলাদা কম্পোনেন্ট সেপারেট করে চেক করি যে তার মধ্যে কোনো ধরনের হ্যাভি মেটালস আছে কিনা। যদি হ্যাভি মেটালস থাকে সেটা আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর। সো আলটিমেটলি আমরা ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে চেক করি হচ্ছে যে কোনো ধরনের হ্যাভি মেটাল সেখানে আছে কিনা সেই ফুডের মধ্যে। তাহলে হচ্ছে ফরেন্সিক ল্যাবের মধ্যে আমরা কী করি, যখন কোনো একটা হিউম্যান বডি মারা যায় তার আমরা ব্লাড স্যাম্পলস আমরা সেখান থেকে নিই। সেই ব্লাড স্যাম্পলের মধ্যে কী থাকে, কোনো একজন মার্ডারার যদি তাকে মার্ডার করে থাকে তার কোনো ধরনের স্যাম্পল বা তার কোনো হাতের স্পর্শ বা অন্য কিছু তার সাথে মিক্স হয়ে যায়। যখন আমরা সেটাকে ক্রোমাটোগ্রাফি করি তার মিক্সচারটা আলাদা আলাদা মানে আমরা যখন সেপারেট করতে পারি তখন বুঝতে পারি যে না এখানে মাল্টিপাল মানুষের হাতের ছাপ আছে বা অন্যান্য কোনো কিছু থাকতে পারে। তাহলে হচ্ছে ডায়াগনস্টিক ল্যাব, যে আমরা যখন কোনো কিছু টেস্ট করতে যাই, যে ম্যাক্সিমাম টাইমে আমাদের দেখা যায় যে কোনো জ্বর হলে বা কিছু হলে আমাদের ব্লাড টেস্ট দিয়ে থাকে। সো দেখেন আমাদের ব্লাড হচ্ছে একটা, সেই ব্লাড টেস্টে কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু ইনফরমেশন আমরা পেতে পারি। আমরা আমাদের ব্লাডের আরবিসি বা বের করতে পারি, ডাব্লিউবিসি বের করতে পারি, প্লাটিলেট বের করে, এছাড়া আরও অনেক ধরনের কিছু আছে সেটা ব্লাড থেকে বের করে। সো কীভাবে, এটা তো একটা জিনিস। সো তার করে কি এই ব্লাডটাকেই তারা আলাদা আলাদা সেপারেটে ভাগ করে ফেলে, আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করে সেটার আলটিমেট সেখান থেকে তার ভ্যালুগুলো বের করে। সো ওইভাবে কি আমাদের ডায়াগনস্টিকের ক্ষেত্রে ব্লাড টেস্টের মাধ্যমে আলাদা আলাদা কম্পোনেন্টের ভ্যালু আমরা বের করতে পারি এবং বুঝতে পারি যে না তার সেই ভ্যালুগুলো ওই কম্পোনেন্টগুলো আমার বডিতে সঠিক পরিমাণে আছে কি না। সো ওইভাবে আমরা এই চারটার ইউজ অনেক বেশি পরিমাণ হয় ক্রোমাটোগ্রাফিতে, চারটা অনেক বেশি পরিমাণ ইউজ করা হয়: ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড বেভারেজ ইন্ডাস্ট্রি, ফরেন্সিক ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। সো এই দুইটা মাধ্যম, একটা ডিএসসি একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, এই দুইটাই হচ্ছে আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কম্পিউটার অনেক বেশি পরিমাণ ইউজ। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী লেকচার ভিডিওগুলোর মাধ্যমে আমরা আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।